ফাইনালি আজকে 1 অক্টোবর আর আমরা ভোরবেলা 5টার সময় দিল্লিতে ল্যান্ড করে গেছি। গুড মর্নিং, সুপ্রভাত। আমাদের আজকে বুডাপেস্টে লাস্ট দিন আর আজকে কোনো কাজ নেই। বেসিক্যালি বেরিয়েছি শপিং করতে আর কিছু লেজার অ্যাক্টিভিটিস করতে, দেখি কি করা যায়। কি নিলে? এই যে বুডাপেস্টে নিয়ে দেওয়া সুভেনিয়ারগুলো এখানে কিন্তু যথেষ্ট ভালো ভালো। These are 2,500, right? Sorry, these are all for 2,500. সামনে নিয়ে গেল কিন্তু পোস্ট লাঞ্চ এবার সেকেন্ড হাফ আমাদের শপিং আরম্ভ হলো। ফার্স্ট হাফটা আমরা কিছু সুভিনিয়ার্স আর এইসব নিয়ে নিয়েছি সবাইকে গিফটিং পারপাস, চকলেটস এন্ড অল। এইবার একটু লাঞ্চের পরে ভাবলাম যে যাই H&M, যারা যা যা আছে একবার দেখে নিই কালেকশন কী আছে। প্রাইস রেঞ্জ হয়তো ওই একই থাকবে, হয়তো একটু কম হতেও পারে, বাট ঠিক আছে একবার ঘোরা যাক। একটি রাজনৈতিক দল যে কতখানি বর্বর হতে পারে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ যে নির্মমভাবে অত্যাচারিত হয়েছে, এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। ডিসেম্বর 1944 এবং জানুয়ারি 1945-এর মধ্যে অন্তত 20,000 ইহুদিকে খুন করে হাঙ্গেরির কুখ্যাত ফ্যাসিস্ট অ্যারো ক্রস পার্টি। ড্যানিউব নদীর তীরে তাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয় এবং নিহত ব্যক্তিরা নদীতে পড়লে নদীর স্রোতে দূরে ভেসে যায়। মারার আগে অবশ্য তাদের জুতো খুলে নেওয়া হয়, কারণ জুতোর মূল্য ছিল অনেক এবং সেগুলি বিক্রি করে ব্যাংক ব্যালেন্স বাড়ানো যাবে। এই নিহত ব্যক্তিদের স্মরণে 16 এপ্রিল 2005 সালে ফিল্ম ডিরেক্টর ক্যান টোগে এই মেমোরিয়ালটি তৈরি করেন। সন্ধ্যেবেলা ফিরে এসেছি আর আজকে দেবস্মিতা একটু চা বানাচ্ছে, মানে এনার্জি নেই। সত্যি কথা বলতে কালকে যখন বুডাপেস্টে ফিরলাম তখন তো এতখানি জার্নি করার পর এনার্জি ছিল না, কিন্তু আজকে সকালেও দেখি ওই একটু হ্যাংওভারটা হয়েই গেছে। এক তো বাড়ি ফিরতে হবে, সেই ব্যাপারটা আছে, যদিও সেটা আনন্দটাই বেশি। ছুটি শেষ হচ্ছে তাতে কোনো প্রবলেম নেই, বাড়ি ফেরার আনন্দ প্লাস দুর্গাপুজো আসছে সেই আনন্দ। কিন্তু আজকে যখন ভোরবেলা ঘুম থেকে উঠলাম আর মানে বেরোতে পারছিলাম না অ্যাকচুয়ালি। মানে সকালে ভেবেছিলাম একটু বেরোবো ভোরবেলা মর্নিং ওয়াকে, কিন্তু সেটা পারলাম না। সেই 10টার পরে বেরোলাম, তারপরে মোটামুটি সারাদিন ঘুরছি। আর একদম সিটি সেন্টারে বাড়িটা হওয়ার ফলে কী হয়েছে, যাই শপিং করছি একবার বাড়িতে আসছি, বাড়িতে এসে জিনিসটা রাখছি, রেখে তারপরে ওকে। তো আজকে আপনাদের ছোট্ট করে আমি আমাদের এয়ারবিএনবির যে সেকেন্ড অ্যাপার্টমেন্টে আছি বুডাপেস্টে, সেটার রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। সবার আগে আপনাদের অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিই আপনাদের, সরি।
প্রায় এটা 6 তলা উঁচু একটা বাড়ি এবং তার গ্রাউন্ড ফ্লোরে আমরা রুমটা পেয়েছি। তার গ্রাউন্ড ফ্লোরে রুমটা পাওয়ায় রুমটা প্রচণ্ড ঠান্ডা এবং গতকাল রাত্রে যখন আমরা ঘুমোচ্ছিলাম প্রায় অ্যারাউন্ড 1-1:30 নাগাদ উঠে এসি অফ করে দিয়েছি, এত ঠান্ডা। মানে ইনফ্যাক্ট তারপরে আর সারাদিন এসি চালাতে হয়নি আমাদের। তো এই ঢুকে গেলাম রুমে, রুমটাকে লক করে দেবো। তো এরকম লক হয়নি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা এখানে দিয়েছি এর একটা ক্লসেট। তো ক্লসেটের মধ্যে কী কী আছে দেখে নিই। হ্যাঙ্গার্স আছে, এখানে একটা আয়রন দিয়েছে, ইস্ত্রি করতে পারেন। আর এটা প্রবাবলি একটা ভ্যাকিউম ক্লিনারের মতো। নিচে বাবা এটা এদের নিজস্ব ছাতা দিয়েছে, এটা আমরা দেখিনি, এই খুললাম। আর এইখানে আছে যেটা সেটা হচ্ছে টিস্যু পেপার। একটা হাই রাইজ টেবিল দিয়েছে ঠিক পাবে যেরকম থাকে, এবং টুল দুটো ম্যাচ করার জন্য হাই রাইজ, আদারওয়াইজ বসতে পারবেন না। এখানে ছোট্ট একটা কিচেন ইউনিট, খুব ছোট্ট একটা কিচেন ইউনিট। এইটা হচ্ছে ফ্রিজটা। ফ্রিজে কিছু জিনিস আছে এখন আমাদেরই। এটা একটা ইন্ডাকশনের মতো, এই আমি অন করে দিলাম, দেখুন জ্বলে গেল এবং এখান থেকে গরম হচ্ছে, যে গরম হাওয়াটা বেরোচ্ছে। এই ছাড়া যেগুলো দিয়েছে ওদের ক্রকারিজ দিয়েছে, এটা তো আমি নিয়ে এসেছি, এটা দেখিয়েছি আগের ভিডিওতে। এবং এখানে যে ক্লসেটের মতো আছে এখানে ওদের দিয়েছে কি চা দিয়েছে, কফি দিয়েছে। এই যে জিনিসটা, এটা বললে বিশ্বাস করবেন, এটা আমার কি মনে হয়েছিল জানেন, চিনি এবং কফিতে দিয়ে দিয়েছিলাম, তারপরে রিয়েলাইজ করলাম এটা হচ্ছে নুন। এটি যে কি বস্তু সেটা আমি বুঝলাম না এবং বোঝার চেষ্টাও করিনি। ওই ওয়াইন গ্লাসেস, নর্মাল গ্লাসেস আছে, এখানে ভেরিয়াস ক্রকারিজ আছে, এইখানে কাটলারিজ আছে, এই দেখুন কিছু কাটলারিজ বাইরে আছে, ক্রকারিজ বাইরে আছে। এই জায়গাটায় কিছু নেই। একটা ছোট্ট সিঙ্ক আছে, টেলিভিশন আছে। আর সবথেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে এই বাড়ির, নট অনলি এর ডিজাইনটা ভালো, বাট এই যে কাউচটা দিয়েছে না, এই কাউচটা আমি যতক্ষণ এখানে ছিলাম, যতক্ষণ বাইরে আমি ছিলাম না, ঘরের ভেতরে ছিলাম, এই কাউচটাতেই বসে থাকতাম। এটা আমার সব থেকে ভালো লেগেছে। টেলিভিশন সেট একটা আছে যেটা কখনোই আমরা ইউজ করি না। আর শোয়ার জন্য এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এবং যে জিনিসটা দেখে আমি এই বাড়িটা বুক করেছিলাম সেটা হচ্ছে এই মেজনিনটা। এই মেজনিনে শোয়া কিন্তু নিচে নয়। এই হচ্ছে বিছানাটা একটু ছোট, বাট স্টিল দুরাত্রির জন্য গুড এনাফ। এবং এখানে এরা একটা ক্লসেট দিয়েছে, এখানে কাপড় রাখতে পারেন। তো আমি যদিও নিচে রেখেছিলাম, কিন্তু এখানেও রাখা যায়। সো অল ইন অল, আমি যদি বুডাপেস্টের আমার দুটো অ্যাপার্টমেন্ট, ফাইনালি হচ্ছে এই বাথরুমটা মোরলেস থ্রু আউট ইউরোপ সিমিলার। হ্যাঁ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেবে এরা, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এরা কিন্তু একটা জিনিস বলছি বাথরুমের ব্যাপারে, এরা এক্সপেক্ট করে বাথরুম কিন্তু আমরা ভীষণ সাফ রাখি, নট অনলি সাফ রাখি, পরিষ্কার তো যে কেউই এক্সপেক্ট করবে, কিন্তু ড্রাই রাখি আমরা, যেন বাথরুমটাকে শুকনো রাখি। ওরা চায় না এসে আমরা বাথরুমটাকে ভিজাই, সেই নিয়ে কিন্তু ওরা দু একবার রিকোয়েস্টও করে রাখে আর কি, আপনি যখন বুকিং করবেন। এটা ডিপেন্ড করছে ওনার টু ওনারের ওপর, কিন্তু আমি এরকম দু একজনকে ফেস করেছিলাম যারা বলেছিল ঠিক আছে আপনারা কিন্তু বাথরুমটাকে একটু শুকনো রাখবেন, বা অ্যাটলিস্ট শুকনো করেই যাবেন। এই ব্যাপারটা কিন্তু ওরা খুব মেনটেন করে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 30th সেপ্টেম্বর, আর আজকে আমাদের লাস্ট ডে নয়, মানে আর কি এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি। সো আমাদের বুডাপেস্টকে বাই বাই বলার টাইম এসে গেছে, অ্যান্ড উই এন্ড দিস বিউটিফুল ভ্যাকেশন। খুব ভালো আমাদের ট্রিপটা হলো, মানে এত ভালো ট্রিপ বলে বোঝানো যাবে না, হেকটিক ছিল সেটা আমি বারবার বলছি, বাট ওভারঅল উই এনজয়েড আ লট। দেবস্মিতা ব্রেকফাস্ট করে ফেলেছে, আর আমার এখন কাপ নুডলস রেডি হচ্ছে, একটু পরে খাবো। খেয়ে এখন কটা বাজে, 9:30 মতো বাজে, একটু পরে খেয়ে ট্যাক্সি নিয়ে আর কি এয়ারপোর্টে বেরিয়ে পড়বো। সো এখান থেকে লোকাল টাইম দুপুর 2টোর ফ্লাইট আছে, ওই সেম রুট টার্কিশ এয়ারলাইন্স টু ইস্তাম্বুল থেকে ইস্তাম্বুলে পৌঁছবো। ইস্তাম্বুলের লোকাল টাইম 5:10, সেখান থেকে 3.5 ঘন্টা লেওভার, 8:30টার সময় 3 ঘন্টা 20 মিনিট পরে আমাদের নেক্সট ফ্লাইট, সেই সেম ইন্ডিগো দিল্লি থেকে কলকাতা।
হ্যাঁ, আজকে একটু ঠান্ডা আছে, মেঘলা আছে ওয়েদারটা। আর দেখুন এখানে আগুনও জ্বালিয়ে দিয়েছে হিটিং এফেক্টসের জন্য। তো থ্যাংকস। ওকে, আমি ব্যাগগুলো দেখছি আর দেবস্মিতা গেল কারেন্সি এক্সচেঞ্জ করাতে। ইউরো করি না, ইউরো ইউরো। কারেন্সি এক্সচেঞ্জ হয়ে গেছে, এবার যাই গিয়ে রিপোর্টিংটা করিয়ে নিই। ফ্লাইট নাম্বারটা সামহাও মিলছে না, দেখি ব্যাপারটা কি। ফ্লাইটে কোনো চার্জিং পোর্ট নেই, থ্যাংক গড পাওয়ার ব্যাঙ্কটা একটুখানি চার্জ করতে পেরেছিলাম। All signs and cabin crew instructions at all times.
Where's your bag? মিশন ডিউটি ফ্রি। অবশেষে ইস্তাম্বুল পৌঁছলাম। পরের ফ্লাইট ইন্ডিগো, হাতে প্রায় 2.5 ঘন্টার সময়। তাই আমার আপাতত গন্তব্য হলো ইস্তাম্বুলের বিখ্যাত ডিউটি ফ্রি। যারা আমায় চেনো বা চেনেন তারা ভালো করেই অনুমান করতে পারছেন ডিউটি ফ্রির এক্স্যাক্টলি কোন সেকশনে আমি এখন যাব। আগের দিন রাত্রে আমার হঠাৎ করে জ্বর আসে। ইস্তাম্বুলে যখন পৌঁছলাম শরীর যথেষ্টই দুর্বল ছিল, তাই কোনো ক্রমে মিশন ডিউটি ফ্রি শেষ করে অপেক্ষা করতে লাগলাম এবং যথাসময়ে আমাদের ফ্লাইট অ্যানাউন্সড হলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নিজের অসুস্থতার বিবরণ আর নাই বা দিলাম, কিন্তু এতটাই ঘোরের মধ্যে ছিলাম যে ভুলবশত আমি ইন্ডিগোর দিল্লির কিউয়ে না দাঁড়িয়ে পাশের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের ইসলামাবাদের কিউয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। যথাসময়ে ভুল ভাঙলে মনে মনে নিজেকে তিরস্কারও করেছিলাম। ফাইনালি আজকে 1 অক্টোবর আর আমরা ভোরবেলা 5টার সময় দিল্লিতে ল্যান্ড করে গেছি আর সব কমপ্লিট করে টোরে এখন আমরা কলকাতার ফ্লাইট নেব, উইচ ওয়াজ অ্যাট 7:40, বাট এখন দেখাচ্ছে ডিলেড 8:30। ভিস্তারা যাওয়ার সময় এই প্রবলেমটা করেছিল 1 ঘন্টা ডিলেড, ফেরার সময় দেখছি 50 মিনিট ডিলেড। জানি না এদের কি হলো। আর ভিস্তারার করেছিলাম এই কারণে T3 টার্মিনালটা যাতে চেঞ্জ না করতে হয়, কিন্তু এখন দেখছি ইন্ডিগো বা স্পাইস জেট অন্য কোনো একটা ফ্লাইট নিলেই হয়তো আগে পৌঁছে যেতাম, জাস্ট টার্মিনালটা চেঞ্জ করতে হতো। আলটিমেটলি কোনো লাভ হলো না। ভিস্তারা আমি জানি না স্ট্যান্ডার্ড কি ওদের পড়ছে নাকি, কারণ হামেশা ভিস্তারা এইভাবে ডিলে করছে আর বলছে টেকনিক্যাল ফল্ট বা কী বলে এয়ার ট্রাফিক কনজেশন। এবার এয়ার ট্রাফিক কনজেশন হলো তো যে কোনো ফ্লাইটেরই হবে, শুধু কি ভিস্তারার জন্য স্পেশালি এয়ার ট্রাফিক কনজেশন হবে না, কিন্তু এরা বলছে এখন কিছু করার নেই। এই এসে এখন দিল্লি এয়ারপোর্টে স্ট্র্যান্ডেড, বলছে 8:30 ফ্লাইটে এসে পৌঁছয়নি। এখন দেখি কখন ফ্লাইট আসে।